টিকা প্রয়োগ শুরুকাল হাতে ৭০ লাখ থাকলেও নিবন্ধন মাত্র ৩.৫ লাখ। সারা দেশে প্রস্তুত ১,০০৫ কেন্দ্রের ১৪০০টি। ৭০% পেলেই এ গ্রেড পাওয়া যায়। আমি মনে করছি যে আমার ৭০% প্রস্তুতি আছে। এসএসসি এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস কোনো রকমের শিক্ষাবর্ষ ধরে রাখার চেষ্টা, ভবিষ্যতে ভোগাবে শিক্ষার্থীদের আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চাপের বারবার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাচ্ছে বিএনপি, প্রশাসন ও বাহিনীর হাতেই ধারাবাহিক ব্যর্থতা, মন্তব্য আখতারুজ্জামানের। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম, অস্থির ভোজ্য তেলের বাজারও সিন্ডিকেটের কারসাজিকে মোকাবেলার আহ্বান। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, ইন্টারনেট বন্ধ, গ্রেপ্তার ১.৫ শতাধিক। দেশটির সেনাবাহিনীর সাথে যোগাযোগ জাতিসংঘের। এবং চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, তামিমকে টপকে দেশের পক্ষে মোমিনুলের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থিন এবং আমি রিধিমা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। কাল শুরু হচ্ছে সারা দেশে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে প্রস্তুত হয়েছে সারা দেশের ১,০০৫টি হাসপাতালের ২৪০০টি। ৭০ লাখ টিকা হাতে থাকার পরেও অনলাইনে নিবন্ধন হয়েছে মাত্র ৩.৫ লাখ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দ্বিতীয় ডোজের কথা মাথায় রেখেই অনলাইনে নিবন্ধন ব্যতীত টিকা দেয়া হবে না। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই টিকা প্রয়োগ করা যাবে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কার্যক্রম। ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এরই মধ্যে সারা দেশের উপজেলাগুলোতে পৌঁছে গেছে কোভিড-১৯-এর ভ্যাকসিন। ঢাকায় কেন্দ্র থাকছে ৫০টি, যেখানে বুথ থাকবে ২৫০টি। সারা দেশে ৯৫৫টি হাসপাতালে মোট টিম সংখ্যা ২৪০০টি। শুক্রবার ছাড়া প্রতিটি টিম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রয়োগ করবেন। মোট ১৫০ জনকে টিকা প্রয়োগের সক্ষমতা থাকবে এক একটি টিমের। টিকা নিতে কেন্দ্রে আসার সময় প্রয়োজন হবে ভ্যাকসিন কার্ড। টিকা প্রয়োগের পর ৩০ মিনিট অপেক্ষাগারে থাকতে হবে। কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে টিকাদান কেন্দ্রেই চিকিৎসা দেওয়া হবে। ১৮ বছরের ওপরে যে কোনো নিয়ন্ত্রিত রোগের রোগীরা টিকা নিতে পারবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালক। টিকা কার্যক্রম কিছুদিন চলার পর আমাদের অবজারভেশনের ভিত্তিতে এবং বৈজ্ঞানিক তথ্যর অ্যাভেলেবিলিটির ভিত্তিতে অন্যান্য দেশে টিকা দেওয়ার পরে যদি দেখা যায় যে, এবং আমরা যে তথ্যগুলো বললাম 18 বছরের নিচে গর্ভবতী মা, তাদেরকে যদি টিকা দেওয়া যায় বলে মনে হয়, সেই তথ্য থাকে, পরবর্তীতে এটাকে আমরা আবার আপডেট করব। টিকার যথাযথ প্রয়োগের জন্য ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেয়া হবে দ্বিতীয় ডোজ। তাই হিসেব রাখতে অনলাইনে রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর। প্রি রেজিস্ট্রেশন না করে আমরা যদি এইভাবে টিকাদান করতে যাই, তাহলে দ্বিতীয় ডোজ কখন পাবে সেটি ভুল হতে পারে, হিসাব থেকে বহু মানুষ হারিয়ে যাবে এবং সামগ্রিকভাবে একটি টিকা কর্মসূচির যে সাফল্য, যথাসময়ে যথাবিরতিতে ডোজটি শেষ করা, সেটি ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা আছে। স্বাস্থ্য বিভাগের হাতে এই মুহূর্তে টিকা আছে ৭০ লাখ, তবে নিবন্ধন মাত্র ৩.৫ লাখ। নিবন্ধন ও অ্যাপ জটিলতা নিয়ে শুরু হতে যাওয়া এই টিকাদান কার্যক্রমের মূল্যায়ন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক। মোর দেন 75% নাম্বার পেলেই এ গ্রেড, 60% পাইলেই এ গ্রেড পাওয়া যায়, 70% পেলেই এ গ্রেড পাওয়া যায়। আমি মনে করছি যে আমার 70% প্রস্তুতি আছে, সেই জন্য এ গ্রেড দিচ্ছি। টিকা প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন দেশের গবেষণার উপর ভিত্তি করে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের প্রস্তুতি সম্পর্কে বলবেন যে আমরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। লেখাপড়ায় লার্নিং গ্যাপের কোনো সুযোগ নেই। সিলেবাস সংক্ষিপ্ত করে কোনো রকমের শিক্ষাবর্ষ ধরে রাখার এই চেষ্টা ভবিষ্যতে ভোগাবে শিক্ষার্থীদের। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমিয়ে আবার পুনর্বিন্যাস করা প্রসঙ্গে এমন মত বিশেষজ্ঞের। তবে এনসিটিবি চেয়ারম্যান বলছেন, পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মতো বিষয়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ অংশ রেখেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এদিকে এনসিটিবির বিশেষজ্ঞদের পরামর্শে সিলেবাস পুনর্বিন্যাসের পর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সিলেবাসের বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সজল দাসের রিপোর্ট।
করোনায় থমকে থাকা শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার গাইডলাইন। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই গুরুত্ব বিবেচনায় এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে এরই মধ্যে প্রকাশ হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস। প্রকাশিত সিলেবাস অনুযায়ী বিষয় ভেদে কমানো হয়েছে প্রায় 30 থেকে 35 ভাগ। একই সঙ্গে কতটি ক্লাসে কিভাবে এই সিলেবাস সম্পন্ন হবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিটিবি বলছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন বিবেচনায় রেখেই সিলেবাস করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের যে একটা নির্দেশনা ছিল যে এসএসসির ক্ষেত্রে 60 কর্মদিবস এবং গড়ে 30টি ক্লাসের বিন্যাস এবং এইচএসসির ক্ষেত্রে 84টি কর্মদিবসে 38টি ক্লাসের বিন্যাস এবং প্রতিটা বিষয়ের যে মৌলিকত্বগুলো আছে যেটা তার শিখতেই হবে সেগুলো বিবেচনায় নিয়ে করা হয়েছে। সংক্ষিপ্ত এই সিলেবাসকে পরিস্থিতি বিবেচনায় মন্দের ভালো বলছেন বিশেষজ্ঞরা। বলছেন গুরুত্বপূর্ণ অনেক শিখন ফল ছাড়াই পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা, যা তৈরি করবে লার্নিং গ্যাপ। এই প্যান্ডামিক মুহূর্তে আমাদের কিছু বিষয় আছে আমাদেরকে আপোষ করতেই হবে। ভবিষ্যৎ যখন তারা এসএসসি পরীক্ষার্থীরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন তাদের বিষয় জ্ঞানের কিছুটা গ্যাপ রয়ে যাবে। পরীক্ষায় যখন থাকবে না কোনো বিষয় তখন শিক্ষার্থীরা সেটি আর পড়াশোনা করবে না। কিন্তু যদি বিষয়টি এরকম হতো যে তারা তাদের মতো প্রস্তুতি নিতে থাকতো এবং আমরা পরীক্ষায় প্রশ্নপত্র করবার সময় হয়তো 10 দিন আগে বা 15 দিন আগে যদি বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে অবগত করা যেত তাহলে এখন যত বেশি লার্নিং গ্যাপ তৈরি হবে তখন হয়তো অত বেশি লার্নিং গ্যাপ তৈরি হতো না। গেল 25 জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। জানিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি আসলে সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 8190 জনে দাঁড়িয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,135টি। এর মধ্যে শনাক্ত 305 জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,37,770 জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 417 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,82,841 জন হয়েছে। দর্শক, শুরুতেই যেমনটি জানিয়েছিলাম কাল থেকে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রয়োগ। এই বিষয়ে সেখানকার প্রস্তুতি সহ আরও বিভিন্ন বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডক্টর মুস্তাক হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন। ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশেষে কাল থেকে দেশে টিকা প্রয়োগ শুরু হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনা এবং সতর্কতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বাংলাদেশের জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে টিকাটি দেওয়া হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমরা আজকে বিকেলে সভা করেছি এবং তারপরই মহাপরিচালক মহোদয় সংবাদ সম্মেলন করেছেন। এই সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে যারা টিকা দেবেন তারা সারা বছরই রোগীদেরকে টিকা দিয়ে থাকেন। যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও কিন্তু প্রতি বছর যে টিকা দান অভিযান চলে, যেমন কিছুদিন আগে হাম এবং রুবেলার টিকা দেওয়া হয়েছে, এই স্বেচ্ছাসেবকরাই কাজ করেছেন। আরো নতুন স্বেচ্ছাসেবক নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন বিষয়টা একটু চ্যালেঞ্জ ছিল, এখনো পুরোপুরি সমস্যা দূর হয়নি। যারা অ্যাপ ডাউনলোড হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সবাই খবর পাননি। ওয়েবসাইটে গিয়ে যারা নিবন্ধন করেছেন তারা আসবেন। এছাড়াও যদি কোথাও টিকা নেওয়ার জন্য যারা এই ক্যাটাগরিতে 19টি ক্যাটাগরিতে যাদের টিকা দেওয়া হবে 19 প্রকার এবং 55 বছরের বেশি যারা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসবেন এবং যদি টিকা দেওয়ার মানে স্লট জায়গা থাকে, যেমন 100 থেকে 150 করে টিকা দেওয়ার কথা, সেখানে যদি সময় থাকে এবং জায়গা থেকে নিশ্চয়ই তারা সেই দিনই টিকা দিতে পারবেন। আর যদি পুরো 150 জনের তালিকা হয়ে থাকে তাহলে তারা নিবন্ধন করে যাবেন স্বাস্থ্য কেন্দ্র থেকে, চিকিৎসা কেন্দ্র থেকে, এবং তাকে তারিখটি মোবাইল টেলিফোনে ফোন করে SMS করে জানিয়ে দেওয়া হবে। এভাবে শুরু হতে যাচ্ছে। কাজে একটু চ্যালেঞ্জ তো আছেই। অনেকে নিবন্ধন করতে পারেননি অথবা অনেকে জানেন না যে নিবন্ধন করতে হবে। যেমন যারা প্রাতিষ্ঠানিকভাবে তাদের নাম পাঠিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে, তারা ভেবেছেন যে এতেই তাদের নিবন্ধন হয়ে গেছে, কিন্তু তিনি যদি নিজের থেকে নিবন্ধন না করেন তাহলে তো তিনি টিকার কার্ডটি ছেপে বের করতে পারছেন না। টিকার কার্ডটি তিনিই বের করতে পারবেন, অন্য কেউ বের করলে সেটা হবে না।
এবং তাতে স্বাক্ষর করে তিনি উপস্থিত হবেন। উপস্থিত স্বাস্থ্যকর্মীরা তাকে জিজ্ঞেস করবে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে। সে জিজ্ঞেস করার পরে তাকে টিকার জন্য প্রস্তুত করা হবে। টিকা নেওয়ার পরে তিনি আধা ঘন্টা অন্তত সেখানে অবস্থান করবেন। যদি কারো কোনো শারীরিক কোনো অস্বস্তি লাগে সেটি আধা ঘন্টার মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে হয়। তারপরেও যদি বাসায় গিয়ে তার কোনো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। বিদেশিদের চাপেই বারবার আওয়ামী লীগের অধীনে বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে, আর এই কারণেই সরকার রাজনৈতিক পথে না গিয়ে সম্পূর্ণ প্রশাসন এবং বিভিন্ন বাহিনীকে দিয়ে বিএনপিকে মোকাবেলা করার সুযোগ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানাচ্ছেন মারুফা রহমান। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশে বারবার ক্ষমতায় থাকা দল বিএনপির? বিএনপি জনগণের জন্য যে বক্তব্যগুলো দিচ্ছে তা জনগণ কেন গ্রহণ করছে না? শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে না পারার কারণ কি? এসব নিয়ে নানা ব্যাখ্যা আছে রাজনৈতিক অঙ্গন এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। বিএনপির পুরনো নেতাকর্মীদের মধ্যে যারা মনে করেন এতে দায় কিছু নিজেদেরও আছে, মেজর আক্তার তাদের মধ্যে একজন। তিনি বলেন, আগের সাহস হারিয়ে ফেলেছে বিএনপি। অন্যদিকে বিএনপিকে মাঠে দাঁড়াতে না দিতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ প্রশাসন, পুলিশ এমনকি সামরিক বাহিনী এবং সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে বিএনপির বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমরা জনগণের জন্য যে বক্তব্যগুলো দিচ্ছি জনগণ যে কোনো কারণে গ্রহণ করছে না বলেই আজকে আমাদেরকে ব্যর্থ বলছেন। আক্তারুজ্জামান বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে দীর্ঘ বছরের আন্দোলনেও বিএনপি অনড় অবস্থায় থাকতে পারছে না জাতিসংঘ আর বিদেশিদের চাপে। আমাদের দেশের নির্বাচনগুলো আমরা চাই না, এই সরকার অধীনে নির্বাচন চাই না, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছেন এই বিশেষ করে বিদেশিরা, জাতিসংঘ এবং তারা চাচ্ছেন তাদের ফর্মুলাতে আমরা নির্বাচন করে তাদের যে এজেন্ডাগুলো আছে বাস্তবায়িত করে যাক। আক্তারুজ্জামান মনে করেন বিএনপির সংসদে যাওয়া এমন একটা ভুল সিদ্ধান্ত যার কারণে আরো অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে পার্লামেন্টে আমাকে কোটা ভিত্তিতে নির্বাচিত করছে সেই পার্লামেন্টে আমি কথা বলতে যাবো কেন? মারুফা রহমান, নিউজ 24। এদিকে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা মিয়ানমার। আন্দোলন দমাতে মরিয়া জান্তা সরকার। বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। রাজপথে টহল দিচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী, অব্যাহত রয়েছে ধরপাকড়ও। 14 জন মানবাধিকার কর্মী সহ এ পর্যন্ত 150 জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের নামও পরিবর্তন করে অফিস অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল নাম দেওয়া হয়েছে। এদিকে মিয়ানমার ইস্যুতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতিসংঘ। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। ভয়, শঙ্কা আর থমথমে অবস্থার পর শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ দেখল মিয়ানমারের জান্তা সরকার। সেনা অভ্যুত্থান বিরোধী আর সূচির মুক্তির দাবিতে সর্বস্তরের হাজারো মানুষ শনিবার ইয়াঙ্গুনের রাস্তায় নেমে বিক্ষোভ করে। আন্দোলনে যোগ দিচ্ছেন দেশটির আইনজীবীরাও। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিয়ানমারের বিভিন্ন এলাকায়। আন্দোলন দমাতে আগে থেকেই বন্ধ ছিল ফেসবুক, পরে যোগ হয় টুইটার ও ইনস্টাগ্রাম। তবে এবার সম্পূর্ণভাবে বিক্ষোভকারীদের যোগাযোগ বন্ধ রাখতে ইন্টারনেট বন্ধ করেছে দেশটির সামরিক সরকার। প্রতিবাদের মাত্রা বাড়তে থাকায় রাজপথে মোতায়েন করা হয়েছে শত শত নিরাপত্তা বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়। 14 জন মানবাধিকার কর্মী সহ এ পর্যন্ত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। মিয়ানমারের চলতি সপ্তাহে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মহাসচিব এমন তথ্য জানিয়েছেন। এতে সামরিক বাহিনীর হাতে আটক বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তির দাবি করা হয়েছে। এছাড়া সংকট নিরসনে অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছেন জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। মিথ্যে তথ্য দিয়ে আল জাজিরা গ্রহণযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, নেতাকর্মীরাই শেখ হাসিনার বডিগার্ড। শনিবার দুপুরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী নিয়ে এক্সিম ব্যাংকের অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ দূতাবাসকে চিঠি দিয়ে জানিয়েছে দেশটির সর্বশেষ নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। তিনি আরও জানান, দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা রাখাইন পরিদর্শন করেছেন এবং সেখানকার রোহিঙ্গাদের সঙ্গে আলাপও করেছেন। রোহিঙ্গারা তাদের কাছে নিজেদের চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করেছেন এবং মিয়ানমার আর্মি তাদের অবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না, ওনার বডিগার্ড হলো কি ওনারই সব নেতাকর্মী। রাখাইনে যে সমস্ত রোহিঙ্গারা আছে তাদের ক্যাম্পে ওরা গিয়েছিলেন এবং ওদের মুরব্বীর সাথে আলাপ করেছেন। তখন ওরা ওদের অভিযোগের কথা বলেছে যে তারা মোবিলিটি করতে পারে না। তখন আর্মি নতুন সরকার বলছেন যে আমরা এটা আস্তে আস্তে তোমাদের অবস্থার পরিবর্তন করব। এগুলো শুনে আমাদের এই কোটপালং এলাকায় খুব উৎসাহ হচ্ছে, তারা খুব খুশি যে আর্মি তাদের মানে একটা অভয় দিয়েছে। কাশ্মীরের বিষয়টিকে মাথায় রেখে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আল জাজিরার প্রচারিত সংবাদ নিয়ে এখন একমাত্র সরকারি কথা বলবে, অন্য কারো এই বিষয়ে বক্তব্য রাখার কোনো এখতিয়ার নেই। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার ৮ দেশের ভেতর সৌহার্দ্য এবং শান্তি বজায় রাখার উপরে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কার্যকর ভূমিকা গ্রহণ করবে বলেও মনে করেন বক্তারা। এই ভৌগোলিক রাজনীতিতে একজনই শুধু নেতৃত্ব দেবে আর আমরা সবাই তার অধীনস্থ থাকবো, এই জন্য তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি। অতএব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলতে চাই, এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এসে পরগাছা হয়ে বাঁচতে যেন আমরা না হয় এবং এই সাউথ এশিয়ার শান্তি রক্ষার জন্য আমাদের ভূমিকা যেন থাকে। আমি এই সাম্প্রতিককালের যে ঘটিত আল জাজিরার সেটা নিয়ে কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না, কারণ এইটার সম্বন্ধে বক্তব্য রাখার দায়িত্ব একমাত্র বাংলাদেশ সরকারের। তাদের আর লুকোচুরি খেলার সময় নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে জয়যুক্ত করার গ্যারান্টি। শনিবার অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। নিরপেক্ষ নির্বাচন মানেই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। বিএনপি নির্বাচিত হলে নির্বাচন নিরপেক্ষ, তারা পরাজিত হলে নির্বাচন জালিয়াতি হয়, কারচুপি হয়, সরকার জোর জবরদস্তি জয়ী হয়, এসব অভিযোগ অবান্তর। নারায়ণগঞ্জ শহরের একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিওসপুকুর রক্ষার দাবিতে গণসমাবেশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিকেলে নারায়ণগঞ্জ জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে দেওভোগ এলাকার পুকুর পাড়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি ও তার পরিবার দেবোত্তর সম্পত্তি ভোগ দখলের পায়তারা করছেন। যে কোনো মূল্যে মেয়র ও তার পরিবারের হাত থেকে ওই মন্দিরের সম্পত্তি উদ্ধারের কথা জানান তারা। ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিলে গণবিস্ফোরণের হুঁশিয়ারিও দেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা। তারা তাদের ওয়ারিশ বানিয়ে জাল ভুয়া একটা ছলচাতুরি আপস বন্টন নামা করে তারা এটা মিউটেশন করবার জন্য তারা এসিলেনে কাগজপত্র জমা দিচ্ছে। আমাদের জিওসপুকুরটা অবিলম্বে আমাদের হিন্দু সমাজের মাঝে মন্দিরের নামে ছিল সেটা ফিরিয়ে দেয়। দেবোত্তর সম্পত্তি যেটা, এটা আসলে কোনোভাবে হস্তান্তর করা যাবে না, বিক্রি বা অন্য কোনো কিছুই করা যাবে না। সবাই মিলে আমরা আজকে প্রতিবাদ করছি যাতে করে আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেয়। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 রাত 10টার সংবাদে স্বাগত আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। ঢাকার বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা।
প্রতি বস্তায় বেড়েছে 50 থেকে 100 টাকা। চট্টগ্রামে আরও চড়া চালের বাজার, বাড়তি দাম ভোজ্য তেলেও। এমন অবস্থায় পাইকাররা বিশ্ববাজারকে দুষলেও ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারসাজি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারের উপর বাড়াতে হবে সরকারের নজরদারি। লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি নেই দীর্ঘদিন ধরে। পণ্যের দামের কাছে অসহায় ভোক্তা সাধারণ, যেখানে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া যেন কিছুই করার নেই ক্রেতাদের। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী ও চাকতায় চালপট্টি। চালের সরবরাহ থাকলেও নানান অজুহাতে পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। ভারত থেকে সিদ্ধ চাল আমদানি হলেও আতপ চালের আমদানি না থাকার সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। যারা আমদানিকারক তারা হলো যে আমাদের সম্পূর্ণ মিল মালিকেরা, নর্থ বেঙ্গলের, তারা আমদানি করে এই মালগুলো সব গুদামে ঢুকাইছে। গুদাম থেকে তারা তাদের মতো করে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে এখন মার্কেটে আসতেছে। রাজধানী ঢাকার বাজারেও গেল 1 মাস আগে যেখানে এক বস্তা মিনিকেট চালের দাম ছিল 2800 টাকার আশেপাশে, সেখানে এখন সেই চালের দাম হাঁকা হচ্ছে 3100 টাকা। অন্যদিকে লাগামহীন ভোজ্য তেলের দামও গেল সেপ্টেম্বরে প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 80 টাকায়, এখন সেই তেল বিক্রি হচ্ছে 125 টাকায়। মানে যে ঘোড়া লাফায় বাড়ে ওই রকম বাড়তেছে। আপনার 5 লিটার আমরা বিক্রি করতাম 460 টাকা, এখন বিক্রি করতেছি 570 টাকা। নিয়মিত বাজার মনিটরিং দরকার আছে। এমন বাজার পরিস্থিতির বাস্তবতায় তদারকির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদরা। বাজারে ঊর্ধ্বগতি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশেও এই দ্রব্যগুলোর ঊর্ধ্বগতি বজায় থাকবে। কনজাম্পশন যদি তার ইনকামের একটা হায়ার যদি কনজাম্পশনে চলে যায় তাহলে তার সেভিংস কমে যায়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, বাজারের ওপর যে কোনো মূল্যে সরকারের নিয়ন্ত্রণ জরুরি। সরকারের চাল বিতরণের যে কর্মসূচি সম্প্রসারিত করায় চালের মজুদ সরকারি গুদামে নেমে আসে, আর সে সুযোগে মিলাররা দফায় দফায় মূল্য বৃদ্ধি করে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি আসছে ভোক্তাদের পক্ষ থেকে। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের 3 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে এই সিদ্ধান্তকে অন্যায় পদক্ষেপ বলে সমালোচনা করেছে ইইউ। অন্যদিকে বিষক্রিয়ায় নাভালনির অসুস্থতার সময় তাকে চিকিৎসা দেওয়ায় রুশ চিকিৎসক মারা গেছেন, তবে জানা যায়নি তার মৃত্যুর কারণ। জানাবো খেলার খবর। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয় থেকে মাত্র 7 উইকেট দূরে বাংলাদেশ। অন্যদিকে 395 রানের লক্ষ্যে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। গোটা দিনে টাইগারদের বড় সাফল্য, মুমিনুলের সেঞ্চুরি, লিটনের হাফ সেঞ্চুরি আর শেষ বেলায় মিরাজের 3 উইকেট শিকার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। রঙিন পোশাক গায়ে জড়ানোর সুযোগ নেই, তাই টেস্টের সাদা পোশাককেই রাঙিয়ে চলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 218 রানে এগিয়ে থাকা টাইগাররা চতুর্থ দিন শুরু করে মুশফিকের উইকেট হারিয়ে। 73 রানে যখন 4 উইকেট নেই তখন লিটনকে নিয়ে জুটি বাঁধেন মুমিনুল। পঞ্চম উইকেটে জড়ো করেন 133 রান। এর মাঝেই তামিমকে পেছনে ফেলে নয়া রেকর্ড গড়েন টেস্ট ক্যাপ্টেন। বাংলাদেশের টেস্ট জার্সিতে গড়েন সর্বোচ্চ 10 সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশ স্কিপার মুমিনুল হক নিজের মেইডেন সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও 69 রানে আউট হয়ে এদিন আক্ষেপের জন্ম দিয়েছেন লিটন। টাইগার কিপারের বিদায়ে যেন ছন্দ পতন ঘটে মিডল অর্ডারে। 17 রানের ব্যবধানে একে একে সাজঘরে ফেরেন মুমিনুল, তাইজুল আর মিরাজ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 8 উইকেটে 223 রানে। 395 রানের পাহাড় সম লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরু পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতেই ব্র্যাথওয়েট, ক্যাম্পবেল জড়ো করেন 39 রান। তবে মিরাজের স্পিন জাদুতে ছন্দ কাটে ক্ষণিকের ভেতর। টাইগার অলরাউন্ডারের শিকার হয়ে 2 ওপেনারের সাথে শেন মোসলেও ধরেন সাজঘরের পথ।
টানা দ্বিতীয় দিনের মতো সাকিবকে ছাড়াই লড়াই চালালো বাংলাদেশ। স্কোর বোর্ড বলছে সাকিবের অভাব বাংলাদেশ পুষিয়েছে দলগত প্রচেষ্টায়। উইকেটের যে অবস্থা তাতে অভাবনীয় কিছু না হলে শেষ দিন বাংলাদেশের বিজয় উল্লাস করতে 2 সেশনই যথেষ্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। ক্রিকেট জুয়ারি সন্দেহে চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন 3 ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা। আটককৃত 3 জন হলেন সুনীল কুমার, চেতন শর্মা ও সানি ম্যাগু। তাদের কাছ থেকে 3টি মোবাইল ও ম্যাচের 3টি টিকিট উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ হোসেন জানান, জব্দকৃত মোবাইলের তথ্য যাচাই বাছাই চলছে। ম্যাচের টিকিট তারা কোথায় পেল সেটার উৎস খুঁজে দেখছেন তারা। পুলিশের এই কর্তা জানান, জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা 3 জনকে সন্দেহজনকভাবে থানায় নিয়ে আসি। তো জানতে পারি তারা ভারতীয় নাগরিক এবং তাদের তথ্যগুলো যাচাই বাছাই করছি আমরা। তাদের মোবাইল ফোন এবং এখানে তারা কোথাও যোগাযোগ করতেছে কিনা, তারা কোনো কিছুর সাথে জড়িত কিনা, ইভেন তাদের পাসপোর্টগুলো আমরা দেখব। যদি সন্দেহজনক কিছু পাই তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সেরকম সন্দেহজনক কিছু না হয় আমরা ইন্ডিয়ান হাইকমিশনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব। শেষ করব রাত 10টার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশজুড়ে টিকা প্রয়োগ শুরু কাল। হাতে 70 লাখ থাকলেও নিবন্ধন মাত্র 3.25 লাখ। সারা দেশে প্রস্তুত 1005 কেন্দ্রের 2400 টিম। 70% পেলেই এ গ্রেড পাওয়া যায়। আমি মনে করছি যে আমার 70% প্রস্তুতি আছে। এসএসসি এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস কোনো রকমের শিক্ষাবর্ষ ধরে রাখার চেষ্টা, ভবিষ্যতে ভোগাবে শিক্ষার্থীদের, আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চাপেই বারবার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাচ্ছে বিএনপি, প্রশাসন ও বাহিনীর হাতে ধারাবাহিক ব্যর্থতা, মন্তব্য আক্তারুজ্জামানের। 1 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম, অস্থির ভোজ্য তেলের বাজারও। সিন্ডিকেটের কারসাজিকে মোকাবেলার আহ্বান। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার। ইন্টারনেট বন্ধ, গ্রেপ্তারদের শতাধিক। দেশটির সেনাবাহিনীর সাথে যোগাযোগ জাতিসংঘের। এবং চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। তামিমকে টপকে দেশের পক্ষে মমিনুলের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি। সংবাদ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।